কিন্তু আসলে এই ভিতরটা, এই যে ভিতরে যে জ্ঞান, সেটা কিন্তু আসলে কেউ বলে না। শুভঙ্কর স্যার তোমাদের জন্য এই অনবদ্য যে ক্লাসগুলো এটা প্রায় নিয়ে হাজির হবেন। তোমরা শুধু সাহিত্য গৃহের সাথে যুক্ত থাকো আর শুভঙ্কর স্যারকে অনুসরণ করো। প্রিয় এইচএসসি 27, দুদিন আগে কিন্তু তোমাদের বড় ভাই আপনাদের পরীক্ষা হয়ে গেছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নগুলো এসেছিল তারই ধারাবাহিকতায় আমরা একটা ক্লাস নিব। সেটা হচ্ছে এই যে দেখো, এইচএসসি 26 বাংলা দ্বিতীয় পত্র সমাধান ও বিশ্লেষণ। আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে 2 দাগের খ, বানান। দেখো, তোমরা শুধু এই যে বোর্ডে যে প্রশ্নগুলো সমাধান করে ক্ষান্ত হও, কিন্তু শুভঙ্কর স্যার শুধু সমাধান করে ক্ষান্ত হবেন না, তিনি ব্যাখ্যা ও বিশ্লেষণ করে দেখাবেন যে আসলে এই বানানগুলো কেন হলো, অন্যগুলো কেন হলো না। তো চলো শুরু করি। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাহিত্য গৃহ এবং শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকবা। দেখো, তোমাদের 2026 সালে বানান থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই যে এই অংশে দেখা যাচ্ছে, আর এই অংশটা হচ্ছে আমি ব্যাখ্যা করে রেখেছি, এখন আমরা আলোচনা করবো। দেখো, আমাদের প্রথম যে বানান সেটা ছিল রুগ্ন। সেটা কি ছিল? রুগ্ন। তোমরা এইখানে এই যে গয়ন, আমাদের কিন্তু গয়ন 2টা আছে। কয়টা আছে? 2টা। একটা হচ্ছে গয়ের সাথে দন্ত ন, আর আরেকটা হচ্ছে গয়ের সাথে মূর্ধন্য ন। কিন্তু এখন দেখো, তোমরা আপাত দৃষ্টিতে এটা দেখে মনে হতেই পারে যে মনে হয় ঠিক আছে, রয় রস্য হয়তো বা দীর্ঘ হয়ে যাবে, ওইরকম বিষয়টা না। এইখানে যেটা আছে, এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গয়ের সাথে দন্ত ন যুক্ত, গয়ের সাথে দন্ত ন যুক্ত। কিন্তু রুগ্ন এই শব্দের অর্থ হচ্ছে অসুস্থ বা দুর্বল, এরকম একটা অর্থ বোঝায়। আমরা জানি এই পাশে দেখো, গয়ের পরে মূর্ধন্য হয়। নিয়মটা কি? যে আমাদের দেখবা যে নত্যবিধান ও সত্যবিধান নামের একটা টপিক আছে। নত্যবিধান কি? যে সকল বানানে দন্তন জায়গায় মূর্ধন্য হয় সেটা হচ্ছে নত্যবিধান। তো একটা নিয়ম আছে এরকম যে শব্দে রি র বা মূর্ধন্যের পরে সবসময় দন্তনের জায়গায় মূর্ধন্য হয় তৎসম শব্দে। তাহলে আবার বলি, যে সকল তৎসম শব্দে রি র বা শ এর পরে ন আছে, ওই ন গুলো কি হয়ে যাবে? মূর্ধন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? মূর্ধন্য ন। তাহলে গয়ের সাথে যদি মূর্ধন্য যোগ করি তাহলে আকৃতি কিন্তু এইটা হয়ে যায়। কি হয়ে যায়? এইটা রয় রস্যু গয় মূর্ধন্য ন। খুবই ইউনিক একটা প্রশ্ন কিন্তু এবার দিয়েছেন বোর্ড। তো চলো আমরা পরের গুলো দেখি। আমাদের পরের বানানটি সম্বর্ধনা। পরের বানানটা কি? সম্বর্ধনা। আসলে সম্বর্ধনা আমরা অনেকে বলে থাকি, কিন্তু এটা আদৌ ঠিক না। এখন দেখো, একটা নিয়ম আছে সন্ধি। তাহলে আগেরটা ছিল নত্যবিধান অনুযায়ী শব্দ, আর পরের শব্দটা কিন্তু সন্ধি জাত শব্দ। যেমন দেখো, এখানে সম যোগ বর্ধনা, সম যোগ বর্ধনা। তা একটা নিয়ম আছে যে পূর্ব পদের বর্ণে যদি ম থাকে আর এরপরে যদি অন্য কোনো ধ্বনি থাকে তাহলে ময় স্থানে অনুসার হয়ে যায়। ময় স্থানে কি হয়ে যায়? অনুসার। তাহলে সংযোগ বর্ধনা আর ময়ের জায়গায় অনুসার হয়ে যায়, তাহলে কি হচ্ছে? সংবর্ধনা। সংযোগ বর্ধনা, সংবর্ধনা। যেমন দেখো, শুভঙ্কর স্যার, শুভঙ্কর, এই শুভঙ্কর কিন্তু একটা সন্ধিজাত শব্দ। শুভম যোগ কর। তাহলে এই যে এই ময়ের এইখানে অনুসার হয়ে গেছে। কি হয়ে গেছে? অনুসার হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে ময়ের এখানে কি হয়ে গেছে? অনুসার। তাহলে সংবর্ধনা হবে না, হবে কি? সংবর্ধনা, কারণ এটা সন্ধিজাত শব্দ। আচ্ছা, এখন দেখো পরের যে শব্দটি সেটা হচ্ছে কর্মনিষ্ঠা। এখানে নিষ্ঠা আছে। কি আছে? নিষ্ঠা। কিন্তু প্রমিত যে বানান সেটা হবে নিষ্ঠা। কি হবে? নিষ্ঠা। এখন দেখো, কর্ম ঠিক আছে, কর্ম এই শব্দটা ঠিক আছে, কিন্তু এখন তোকে নিষ্ঠা শব্দটা কিভাবে আসলো? আমরা যদি সন্ধির বিসর্গ সন্ধির একটা নিয়ম দেখি, যে নিশ যোগ ঠা, নিশ যোগ ঠা। এখানে কি আছে? যে পূর্ব পদে বিসর্গ যদি থাকে আর পরপদে যদি ঠ থাকে তাহলে বিসর্গ স্থানে কি হয়? মূর্ধন্য স হয়ে যায়। কি হয়ে যায়? মূর্ধন্য স হয়ে যায়। আবারও বলি যে কিছু কিছু বানান আছে, বিশেষ করে বিসর্গ সন্ধিতে দেখা যায় যে পূর্ব পদে যেরকম এই যে এখানে বিসর্গ আছে, আর পরপদে মানে এই যে ঠ এর অংশে, তাহলে পূর্বপদে বিসর্গ এবং পরপদে ঠ থাকলে এই যে বিসর্গ জায়গায়, এই বিসর্গের জায়গায় কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে। কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে। তাহলে কর্মনিষ্ঠা, কর্ম ঠিক আছে, নিষ্ঠা হবে নাকি নিষ্ঠা হবে? কি হবে? নিষ্ঠা। এই দেখো, আমরা কিন্তু পেয়ে গেলাম যে এটা কেন মূর্ধন্য স হলো। আর কর্মনিষ্ঠা মানে কি? যে কর্মে নিপুণ বা কর্মের প্রতি আগ্রহ আছে তাকে বলা হয় কর্মনিষ্ঠা বা কর্তব্যপরায়ণের কথায় বলা গেলে। এরপর দেখো, প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী। এখন এই শব্দের প্রমিত বানান হবে পয়রফলা, তয়রসি, দৈব, দন্ত নয় দয় বফলা, তারপরে দীর্ঘিকার। কেন হলো? দেখো, এই প্রতি একটা উপসর্গ,
প্রতি একটা কি উপসর্গ। আর এই যে দ্বন্দ্বী, দ্বন্দ্বী একটা মূল শব্দ, দ্বন্দ্বী একটা কি মূল শব্দ। এখন এই দ্বন্দ্ব হচ্ছে একটা প্রকৃতি, আর ইন হচ্ছে একটা প্রত্যয়। আর ইন বলতে আমরা সাধারণত দীর্ঘিকারকে বুঝি। তাহলে দেখো দ্বন্দ্ব যোগ ইন, এই দ্বন্দ্ব যোগ ইন যোগ হয়ে কি হয়ে গেছে দ্বন্দ্বী। কারণ প্রত্যয়ের একটা নিয়ম আছে যে ইন প্রত্যয় সবসময় শব্দে দীর্ঘিকার বসে, কি বসে দীর্ঘিকার বসে। তাহলে দ্বন্দ্ব যোগ ইন মিলে কি হয়েছে দ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী। আর এই প্রতিদ্বন্দ্বী শব্দের অর্থ কি? প্রতিদ্বন্দ্বী শব্দের অর্থ হচ্ছে কম্পিটিটর, অর্থাৎ প্রতিযোগী, কম্পিটিটর অথবা প্রতিযোগী। এখানে আর একটা বিষয় দেখে নাও যে এই যে প্রতিদ্বন্দ্বী তারপরে প্রতিযোগী প্রত্যেকটা বানানে কিন্তু গয় দীর্ঘইকার, কিন্তু যখনই তোমরা এরপরে তা প্রত্যয় যোগ করবা, যেমন যদি বলা হয় পয়রফলা তয়রসি দৈব দন্ত নয় দৈব রসি তয় আকার। আবার যদি এখানে বলা হয় প্রতিযোগিতা, প্রতিযোগিতা। এখন দেখো এই যে তা, এই তা প্রত্যয় যুক্ত করার ফলে কিন্তু আগের দীর্ঘিকার রসিকার হয়ে গেছে, আগে দীর্ঘিকার কি হয়ে গেছে রসিকার হয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখো, এরকম বানান কিন্তু পরীক্ষায় অহরহ আসে। তাহলে এই যে প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘিকার, প্রতিযোগিতাও দীর্ঘিকার, কিন্তু যখন এরপরে তা প্রত্যয় যোগ হবে, তা প্রত্যয় যোগ হওয়ার ফলে আগের দীর্ঘিকার রসিকার হয়ে গেছে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা বানানে কিন্তু রসিকার, প্রতিযোগিতা বানানেও কি হবে রসিকার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো মনোপুত, মনোপুত এইটার মানে মনের মতো অবস্থা। এখন এই বারটা কিভাবে আসছে মন সন্ধির নিয়মে, মন যোগ পুত, মন যোগ পুত। আমরা তার আগে একটা বানান দেখে দিই, যেমন দেখো মন যোগ র, মন যোগ র। অর্থাৎ বিসর্গ এর ক্ষেত্রে, বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখা যায় যে বিসর্গ থাকলে ওইখানে অধিকাংশ ক্ষেত্রে ও কার হয়ে যায়। যেমন মন যোগ রম কি হয়ে গেছে মনোরম, মন যোগ রম, মনোযোগ রম কি হয়ে গেছে মনোরম, এখানে কি হয়ে গেছে অকার। কিন্তু ঠিক একইভাবে মনোযোগ পুত ওকার হওয়ার কথা, কি হওয়ার কথা ওইটার মতো মনোরম, যেরকম ম নয়কার রম, এটাও তো ম নয়কার পরিশুত হওয়ার কথা। কিন্তু আসলে এই মনোপুত শব্দ একটা ব্যতিক্রমধর্মী শব্দ, যে শব্দে বিসর্গ যা থাকে সেটা থাকে, ওইখানে কখনো ওকার হয় না। খুবই ব্যতিক্রমধর্মী একটা শব্দ এবং ইউনিক একটা প্রশ্ন। তাহলে এখানে মন ও বিসর্গ পয় দীর্ঘ ত কি হবে এইটাই হয়ে যাবে, কি হয়ে যাবে এইটাই হয়ে যাবে মন ও বিসর্গ পয় দীর্ঘ ত। আর মনোপুত মানে হচ্ছে মন মতো। এবার দেখো বাল্মীকি, এরপরে কি বাল্মীকি। তোমরা জেনে রাখো যে তোমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অনেক সময় পরীক্ষায় আসে যে আমাদের এই পৃথিবীতে বা পৃথিবীর সাহিত্যে চারটা বড় বড় মহাকাব্য আছে। তার একটি হচ্ছে রামায়ণ, একটি মহাভারত, একটি ইলিয়াড আর একটি ওডিসি। এখন মহাভারত আর রামায়ণ আমাদের এই ভারতীয় অঞ্চলের মহাকাব্য। এই যে রামায়ণ, এই রামায়ণের যে রচয়িতা তিনি হচ্ছেন বাল্মীকি। এখন এই বাল্মীকি কথাটা কিভাবে আসছে দেখো, আসলে বানানগুলো কিভাবে হয় এটা তো একটা ইতিহাস বা ব্যাকরণ, অনেক বিষয় জানাশোনার বিষয় আছে। এখন দেখো এই যে বাল্মীকি, এই বাল্মীকি শব্দটা এসেছে বলমিক শব্দ থেকে। কোন শব্দ থেকে বলমিক। আর বলমিক শব্দের অর্থ হচ্ছে উইয়ের ঢিবি। বলমিক শব্দের অর্থ কি উইয়ের ঢিবি। অর্থাৎ এই যে বাল্মীকি মুনি তিনি কিন্তু এই যে রামায়ণের যে নায়ক রাম, এই রামের সাধনা করতে করতে রাম 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 বলতে 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 তিনি দীর্ঘদিন অধ্যবসায় বা তপস্যার ফলে তার পুরো শরীরে উইয়ের একটা ঢিবি হয়ে যায়। কি হয়ে যায় উইয়ের একটা ঢিবি। যেহেতু উইয়ের ঢিবির ভিতরে বাল্মীকি মুনি থেকে তিনি তপস্যা করেন, আর উইয়ের ঢিবির শব্দ অর্থ কি বলমিক। উইয়ের ঢিবিকে আমরা কি বলবো বলমিক। ওই বলমিক থেকে বাল্মীকি, আর এই বাল্মীকিকে রামায়ণের রচয়িতা, একটা বিখ্যাত মহাকাব্য। তাহলে এই যে বলমিক ব লয়ময় দীর্ঘি ক যোগ ইন, এই বলমিক যোগ ইন এই দুইটা মিলে হয়ে গেছে বাল্মীকি। যে বলমিক বানান যেহেতু লয়ময় দীর্ঘি আর ইন বলতে রস্যইকার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই বানানটা কি হবে বাল্মীকি বয়াকার লয়ময় দীর্ঘি কয়রস্যি। আর অবশ্যই মনে রাখবা যে তিনি রামায়ণ রচয়িতা। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সত্ত্বাধিকারী। দেখে মনে হচ্ছে যে এইটাই ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নেই। যেমন দেখো সঠিকটা কি হবে এই যে এটা সত্ত্বাধিকারী। এখন এই যে দন্ত শয়ব তৈব, এই সত্য, সত্য মানে কি সত্য মানে হচ্ছে কোনো বস্তু, কোনো জিনিস, সম্পত্তি এগুলো। আর অধিকারী মানে কি মালিক, অধিকারী মানে কি মালিক। তাহলে দেখো সত্ত্বাধিকারী, সত্য যোগ অধিকারী, সত্ত্বাধিকারী এটা কিন্তু সন্ধিজাত শব্দ। সত্য যোগ অধিকারী, তাহলে সত্য বানানটা কি দন্ত শয়ব তৈব। এই সত্য মানে হচ্ছে কোনো বস্তু, বিষয়, সম্পত্তি এরকম কিছু। আর অধিকারী বানান কি স্বরে অ ধৈর্যশী কয়েকার রয় দীর্ঘি, যার অর্থ মালিক। তাহলে সত্ত্বাধিকারী এক করলে বানানটা সত্য যোগ অধিকারী এক করলে হয়ে যায় সত্ত্বাধিকারী। তাহলে বানানটা কি হবে দন্ত শয়ব তৈব একা ধৈর্যশী কয়েকার রয় দীর্ঘি। আর এর অর্থ কি কোনো কিছু মালিক, এর অর্থ কোনো কিছুর মালিক। তাহলে দেখো যে বানানগুলো আসলে কিভাবে আসে।
এরপরে দেখো পৈতৃক। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাই ঠিক আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু সঠিকটা কি হবে? পয়ইকার তৈরিক। তাহলে এখন তৈরি কেন হলো? দেখো এই শব্দটা আসছে প্রকৃতি প্রত্যয় জাত থেকে, যেমন পিতৃ, পিতৃ যোগ ইক, এই পিতৃ যোগ ইক মিলে হয়ে গেছে পৈতৃক। আর এই পিতৃ শব্দের অর্থ হচ্ছে যে পিতার থেকে কোনো কিছু অধিকার সম্পত্তি এগুলো পাওয়া। আর পৈতৃক সম্পত্তি আমরা বলি না যে পিতার থেকে পাওয়া কোনো সম্পত্তি বা বংশ পরম্পরায় যে সম্পত্তিগুলো আমরা পাই ওটাকে বলা হয় পৈতৃক সম্পত্তি। তয় রফলা হবে না, কিন্তু কি হবে? ঐকার তয় রি ক, পৈতৃক। কেননা পিতৃযোগ ইক থেকে এই শব্দটা এসেছে। তাহলে দেখো তোমাদের কাছে, তোমরা তো শুধু ওই বানানগুলো বিগত বোর্ডগুলো দেখে যাও, কম বেশি সবাই তোমাদেরকে শুধু ওই সমাধানটাই বলে দেন, কিন্তু আসলে এই ভিতরটা, এই যে ভিতরে যে জ্ঞান, সেটা কিন্তু আসলে কম বেশি সবাই বলে না, সেটা কিন্তু আসলে কেউ বলে না। শুভঙ্কর স্যার তোমাদের জন্য এই অনবদ্য যে ক্লাসগুলো এটা প্রায় নিয়ে হাজির হবেন। তোমরা শুধু এই অনবদ্য ক্লাস, এই অনুসাধন ক্লাস, এই শুভঙ্কর স্যারের লেকচার, তার এই তথ্যমূলক ক্লাসগুলো পাওয়ার জন্য কি করতে হবে? সাহিত্য গৃহের সাথে যুক্ত থাকো আর শুভঙ্কর স্যারকে অনুসরণ করো। আশা করি এরকম অনেক ভিডিও তোমরা সামনে পাবা। ধন্যবাদ।